সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে। আজকে অনেক রকমের প্রশ্নই তো মাথায় অনবরত আসতে থাকে। আজকে যে প্রশ্নটা মাথায় বাড়ি মারছে, অনেকেরই মাথায় বাড়ি মারছে, এবং শুধু বাড়ি মারছে না, হৃদয়েও তোলপাড় সৃষ্টি করে, সেটা হলো যে বাংলাদেশ কি ভারত বিদ্বেষী, বাংলাদেশের মানুষ কি ভারত বিদ্বেষী? এই প্রশ্নের আসলে সরাসরি উত্তরটা হলো যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী, এবং এটার সাথে একটা সাপ্লিমেন্টারি তথ্য যুক্ত করা উচিত। সেটা হলো যে এই ভারত বিদ্বেষ তৈরি করা হয়েছে ভারতের পক্ষ থেকে। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, 2011 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, উনি কংগ্রেসের নেতা, উনি বলেছিলেন যে উনি বাংলাদেশ সফরে আসার আগে জুলাই মাসের 5 তারিখে উনি বলেছিলেন যে বাংলাদেশের 25% মানুষ হচ্ছে জামাতের সমর্থক এবং ভারত বিদ্বেষী। এটা একটা হাস্যকর কথা। সেটা হচ্ছে যে উনার জ্ঞানের, উনি এমনিতে খুব জ্ঞানী মানুষ হিসেবে পরিচিত ছিলেন, যে রাজনীতিবিদ, কিন্তু আসলে এই অঞ্চলের মানে আঞ্চলিক দেশগুলি বা প্রতিবেশীদের সম্পর্কে ওনার আসলে জ্ঞানটা কমই ছিল বলা যায়। কারণটা হচ্ছে যে জামাত সমর্থক মানেই যে ভারত বিদ্বেষী, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, বামপন্থীদের মধ্যে অনেকে, তারপরে এই যে জামাতের সমর্থকদের মধ্যে অনেকে, বা সবাই বলতে গেলে এই সবাই আসলে ভারত বিদ্বেষী। এই বিদ্বেষটা তৈরি করছে হচ্ছে ভারত তৈরি করছে কিভাবে? আমরা যদি ন্যারেটিভ গুলি যদি দেখি, সেটা হচ্ছে যে 71-এর যেটা ভারতের সবচেয়ে মনোপীড়ার জায়গা, সেটা কোনটা? সেটা হলো যে 71-এর যুদ্ধে আমরা ওদেরকে এত সহায়তা করলাম, করার পরেও দেখা গেল বাংলাদেশের মানুষ আমাদেরকে প্রেম দেয় না, প্রীতি দেয় না, আনন্দ দেয় না, তাদের খুব সমস্যাটা তো আপনারা তৈরি করছেন। কারণ যুদ্ধের পরে বাস্তবে কি হয়েছে এটা তো আপনারা জানেন, এটা ভারতের সেই আমলের নেতারা জানেন। সেটা হচ্ছে যে তারা বাংলাদেশটাকে স্বাধীন করার পরে এমন একটা অবস্থা তৈরি করলো যে বুঝানো হইলো সর্বপর্যায়ে যে তোমরা তো নতুন, তোমরা তো বাচ্চা, তোমাদের তো জ্ঞান নাই, তোমরা পারবা না, আমরা একটু তোমাদেরকে আগামী 10 বছর একটু শাসন টাসন করবো, সিস্টেম তোমাদেরকে শিখিয়ে দিব। এই সমস্ত অজুহাত দিয়া এই দেশে স্টে করতে চাওয়া হয়েছিল। তখন যে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল সেনাবাহিনীর সমান্তরালে, সেখানে কিন্তু ভারতীয় অনেক রকমের বিষয় ছিল। যে যুদ্ধের সময় মুজিব বাহিনী যে তৈরি করছিলেন, সেই তো মুজিব বাহিনীর অংশ সেটার মধ্যে যুক্ত ছিল। তো এগুলি তো হলো বাস্তবতা। এবং মেজর জলিলের ঘটনাটা কি? মেজর জলিল যশোরে ওনাকে গ্রেফতার করা হইলো কেন? কারণ উনি প্রতিবাদ করছিলেন যখন দেখছিলেন যে ভারতীয় ট্রাকের মধ্যে বাংলাদেশের সম্পদ লুট করে ভারতীয় সেনাবাহিনী সেগুলি তাদের দেশে নিয়ে যেতে চাচ্ছিলেন। উনি সরাসরি সেখানে বাধা দিয়েছিলেন, এবং তখন মনে করেন ভারতের এতই প্রভাব বাংলাদেশের উপরে, সেটার কারণে তখন মেজর জলিলকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এই ঘটনা তো সবাই জানে, মেজর জলিল তো এটা নিয়ে বইও লিখেছেন। তো এগুলি হচ্ছে বাস্তবতা, যেটাকে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে পাকিস্তান যখন ভাগ হয়, যে কোনো কারণে হোক, সেখানে ভুট্টোর অবদানই সবচেয়ে বেশি। শেখ মুজিব হয়তো চাননি দেশটা ভাগ হোক, তো সেই সুযোগটা ভারত নিয়েছে। এটা তো এখনকার বাস্তবতা। এবং বিষয়টা হচ্ছে এমন যে এমন একটা জায়গায় চলে গেছে বিষয়টা, সেটা হলো যে নরেন্দ্র মোদী আমাদের গত 16 ডিসেম্বরে উনি বাংলাদেশের কোনো পার্ট স্বীকারই করেন নাই। উনি ভারতীয় সেনাবাহিনীকে উনি ধন্যবাদ জানিয়েছেন 71-এর যুদ্ধে জেতার জন্য। ওরে বাবারে বাবা, 9 মাস বাংলাদেশের গেরিলা যোদ্ধারা যুদ্ধ কইরা বর্ষার সময় পাকিস্তান বাহিনীকে নরম করে ফেললো। পরে আইসা 3রা ডিসেম্বর আইসা ভারত যুদ্ধ অংশ নিয়ে 3 দিনেই জয় করে ফেলল। কত আনন্দ, কত মজা। এখানে বাংলাদেশের যে গেরিলা যোদ্ধা, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা, বাংলাদেশের যে আপামর জনগণ যারা কষ্ট করছে, অত্যাচার সহ্য করছে, তাদের কোনো স্বীকৃতি ভারত দেয় না। তাহলে ভারতের বিদ্বেষী হবে না কেন? শুধু এটা না তো, অনবরত এই ঘটনাগুলি ঘটাইছে। বাংলাদেশের কাছ থেকে সমস্ত ধরনের সুবিধা ভারত বিভিন্ন সময় নিয়েছে। বিভিন্ন সীমান্তে, পানি চুক্তিতে, বাংলাদেশ পানি চুক্তি করছে, পানি চুক্তি তারাই মানে না। গঙ্গার পানি চুক্তি তারাই মানে না। তিস্তা চুক্তি বাস্তবায়ন করা যায় না। ফেনী নদীর পানি তাদেরকে 70% দিতে হবে। সবকিছুই তাদেরকে দিতে হবে। তাদের এতই অভাব, বাংলাদেশের কাছ থেকে না নিলে তারা হয় না। এই ইয়েতে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা হইলো, সেখানে ভারতীয় একজন কর্মীর বেতন 25 লাখ টাকা, বাংলাদেশের সেম পদের কর্মীর বেতন হচ্ছে 1 লাখ টাকা। এই যে ডিফারেন্সটা, ভারতীয়রা মহান কিছু। ওরে বাবারে বাবা, তাদের ক্যাপাসিটির কোনো শেষ নাই। এবং ট্রাম্প সেই ক্যাপাসিটিটা বুঝতে পারে না, মোটামুটি মোদির ছেড়ে দিচ্ছে। এখন
হায় হায় করতেছে, হায় হায় করতেছে। ভারত থেকে কোন পণ্য যাইতে হইলে এখন সিচুয়েশনটা কিরকম, শুধু যে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী বিষয়টা তো তা না, ট্রাম্পও ভারত বিদ্বেষী। ট্রাম্প বলছে মৃত অর্থনীতির দেশ, ট্রাম্প হাসতেছে, ব্যঙ্গ করতেছে। ভারতীয় পণ্যে, বহু পণ্য আমেরিকাতে যায়, যাইতে হইলে 50% কর দিতে হবে, আরো বাড়ানোর পদ্ধতি করা হচ্ছে। এই যে কৃষি পণ্য যে যাইতো, এই যে কৃষকরা, ভারতের কৃষকরা এখন কি করবে? মোদি বলতেছে আমি কৃষকদের জন্য দরকার হইলো জান দেব। এ তো শেখ হাসিনার চাইতে অনেক বড় ভণ্ড, এর ভণ্ডামির কোনো শেষ নাই। সে জান দিয়ে দিবে। কেন বাবা তুমি জান দিবে কেন? তুমি চরিত্রটা একটু ঠিক করো না। এখন শোনা যাচ্ছে যে সে নাকি ছেড়ে দিচ্ছে। যাই হোক, আমরা কথা বলছিলাম ভারত বিদ্বেষ নিয়ে, বিভিন্ন সময় কথাটা আসছে। এবং আমাদের দেশে প্রবলেমের জায়গাটা হচ্ছে কি, কিছু সুশীল সমাজের প্রতিনিধিরা আছে, কিছু ওই যে বামপন্থী বুদ্ধিজীবীরা আছে, এরা মানে এমন একটা বিষয়গুলি করে। যেমন আমি কিছুক্ষণ আগে প্রথম আলোর একটা রিপোর্ট পড়তেছিলাম, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে ভারত বিদ্বেষটা কেন তৈরি হইলো। তো এই মারুফ মল্লিক নামে এই ভদ্রলোক সে করলো কি, দেখা গেছে যে এই গত জুলাই আন্দোলন, 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরে দু একটা ঘটনাকে, চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেফতার হয়েছে সেই বিষয়টাকে নিয়ে আসছে। তারপরে ওই যে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা করছে, দগ্ধ একটা বৃষ্টি হামলা করছে, বাংলাদেশের পতাকা পোড়ায় দিছে, এই ঘটনাগুলিকে আনতেছে। আসলে তো এই বিষয়টা তো এই জায়গায় না, বিদ্বেষটা তো অনেক আগের থেকে প্রথিত, অনেক আগের থেকে প্রথিত। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিকেট খেলা। আমি নিজে এই খেলার একজন একনিষ্ঠ মানে দর্শক। তো আমার কাছে খুব অদ্ভুত লাগছিল একটা ঘটনা। ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা হচ্ছিল, সেখানে পশ্চিমবঙ্গের বাঙালিরা, আমি খেয়াল করলাম, ওপেন পাকিস্তানকে সমর্থন দিচ্ছে, বাংলাদেশকে তারা সমর্থন দিচ্ছে না। তো এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। তখন আমি টের পাচ্ছিলাম যে আসলে ভারতের জায়গাটা কোথায়, ভারতের মানসিকতার জায়গাটা কোথায়। ভারতের বাংলাদেশ বিদ্বেষী যে মনোভাবটা, সেটা এত বেশি স্পষ্ট যে বাংলাদেশের মানুষ সেটাকে কখনো গ্রহণ করতে পারে নাই। শুধু এই 5ই আগস্টের পরে, সরকার পরিবর্তনের পরেই যে বিষয়টা চলে আসছে, বিষয়টা তা না। এই 5ই আগস্টের পরে যেটা হয়েছে সেটা হলো যে হাসিনা, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যে বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি কখনোই ভারত তা ভুলবে না, এটা একটা ভুল কথা। ভারতকে যা দিয়েছেন সেটা তো আমরা জানি, কিন্তু ভারতের ভুলতে সময় লাগে না। তারা, তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতার জায়গাও কখনো তৈরি হয় না। তারা অলরেডি ভুলে গেছে এবং তাদের মনে ক্ষোভ জন্মায়। এখনো কেন দেয় না, এখনো কেন দেয় না, কেন এটা কন্টিনিউ করে না, কেন তাদের এই সমস্যাটা কি হইলো? তারা একদিকে বলবে বাংলাদেশ দরিদ্র গরিব, বাংলাদেশের মানুষ ভারতে গিয়া নাকি কি কি করতে চায়। আরে স্টুপিডিটি কোন পর্যায়ের গেছে যে যদি আমরা জিডিপি দেখি, যদি আমরা মানে পার ক্যাপিটা ইনকাম দেখি, ভারতের হচ্ছে 2884 রুপি, বাংলাদেশের 2840 রুপি। এমন কি পার্থক্যের জায়গাটা আছে? এবং অর্থনীতির জায়গায় ভারত কোন জায়গায় অবস্থান করতেছে? এত বড় একটা দেশ, গণতান্ত্রিক একটা পরিবেশ, এই সেই, বিশ্বের কেউই তাদেরকে এখন আর বিশ্বাস করে না। রাশিয়া বন্ধু, রাশিয়া ভারতের বন্ধু। দেখা যাচ্ছে যে রাশিয়া পাকিস্তানের সাথে সেই স্টিল মিলের জন্য সে 2300 মিলিয়ন ডলার নিয়ে চুক্তি করতেছে। তাদেরকে সেই জায়গাটায় রাশিয়া কিন্তু সেই জায়গাটা একবারও চিন্তা করে নাই যে ভারতের সাথে বন্ধুত্বের কি হবে, এগুলি নিয়ে তাদের মধ্যে চিন্তা নাই। সম্পর্কটা হচ্ছে স্বার্থের। রাশিয়ার তেল বিক্রি করতেছে ভারত, ভারতকে ভারত কিনতেছে। এই জায়গাটা, এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই প্রতিবেশী সহ যেখানে ভারত বিদ্বেষটা নাই। দর্শক, আপনাদের মনে আছে গত কয়েকটা পর্বে আমি উল্লেখ করেছি যে মালদ্বীপে মুইজ্জ ক্ষমতায় আসছে কারণ উনি একজন বোনাফাইড ভারত বিদ্বেষী নেতা। শ্রীলঙ্কায় অনুরা দেশনায়কে ক্ষমতায় আসছে কারণ উনি 80-র দশকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করা একজন মানুষ। তারা ক্ষমতায় আসতেছে। ভারত বিরোধিতাই হচ্ছে এই সমস্ত দেশের জনপ্রিয়তার মাপকাঠি, যে একজন নেতা এই ভারতের সাম্রাজ্যবাদী, সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী মানসিকতার বিরুদ্ধে কতটা শক্ত স্ট্যান্ড নিতে পারেন। তাহলে এই জায়গাটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, বাংলাদেশের মানুষ আসলে ভারত বিদ্বেষী। ভারতের মানুষই হচ্ছে প্রতিবেশী বিদ্বেষী। তারা খুব ছোট মানুষ মনে করে, অথচ বাঙালিদের সমপর্যায়ের অর্জন ভারতের, পুরো ভারতের নাই। বাংলাদেশ সাংস্কৃতিকগত ভাবে, অর্থনৈতিক ভাবে এটা সবাই জানে যে মধ্যযুগেই বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম ধনী দেশ, 1 নম্বর ধনী দেশ। মুঘলরা দেশ ভারত শাসন করছে, বিভিন্ন সুলতানি আমলে ভারত শাসন হয়েছে, সমস্ত সবচেয়ে হাইয়েস্ট কর দিছে বাংলাদেশ। অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে পঙ্গু বানাইছে হচ্ছে সেই ইংরেজরা এসে এই দেশের অর্থনীতিটাকে ধ্বংস করছে। কিন্তু সম্ভাবনার বীজ কিন্তু রয়ে গেছে। বাংলাদেশের পক্ষে এখনো পর্যন্ত বাংলাদেশের বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়া সম্ভব, এবং সেই ঈশ্বর আল্লাহ এই আমাদের সেই প্রাকৃতিক সম্পদে আমাদেরকে
সমৃদ্ধ করে রেখেছেন, কিন্তু আমাদের চরিত্রগত কিছু বিশৃঙ্খলা, রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যর্থতার জায়গাগুলির কারণে আমরা সেই জায়গায় পৌঁছতে পারতেছি না, সেটা একটা বিষয়। তো এখন ভারত বিদ্বেষের যে কথাটা বলা হচ্ছে, সেটার পিছনে আসলে কিছু রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেই রাজনৈতিক উদ্দেশ্য, এটাকে কেন্দ্র করে কিছু সুবিধা নেওয়া, ফায়দা নেওয়া, এটাই হচ্ছে মূল বিষয়টা। ভারতের মানুষকে উত্তেজিত করা। সাধারণ মানুষের মধ্যে একটা অংশ আছে যারা সরকারের ভাষ্যের সাথে তাল মেলায়, কিন্তু এরপরেও কিছু মানুষ আছে যারা সচেতন। আমি ভারতীয় যে ইউটিউবে যে কথাগুলি শুনি, বা অনেকেই আছে যারা বাস্তব ভিত্তিক কথা বলে থাকেন, ভারতের মানুষের মধ্যে, আপামর মানুষের মধ্যে বাংলাদেশ বিরোধিতা ওই পর্যায়ে নাই, কিন্তু সরকার সেটাকে পুঁজি করতে চায়। সরকার যেগুলি পেয়ে অভ্যস্ত, সেটার ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই চায়। কিন্তু দুই দেশের মানুষ দীর্ঘদিনের প্রতিবেশী, ঐতিহাসিকভাবে আসলে একটা উপমহাদেশের অংশীদারিত্ব আসলে বাংলাদেশের মানুষও যেমন বহন করে, ভারতের সেরকম বহন করে। প্রতিবেশীর সঙ্গে কেউই খারাপ সম্পর্ক চায় না, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন কারণে, বিভিন্ন কায়েমি স্বার্থের কারণে এই বিষয়গুলিকে উস্কে দিয়ে থাকে। বাংলাদেশ যেমন ভারত বিদ্বেষী বলা ঠিক না, ভারতের শাসক কিছু মানুষের বিদ্বেষী, সেরকম ভারতেরও এই জায়গায় অনেক বড় ভূমিকা। তাদের কারণেই এই জিনিসটা তৈরি হয়েছে। আপামর ভারতবাসীর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষের সেই ধরনের কোনো ক্ষোভের জায়গা নাই। ধন্যবাদ। আজকে